থ্রু অ্যান এয়ার গ্যাপ। অর্থাৎ আমরা জানি যে কারেন্ট ফ্লো হয়ে থাকে শুধুমাত্র কন্ডাক্টরের ভেতর দিয়ে, বাট যখন কন্ডাক্টর ইনসুলেশন ব্রেক করে, সাপোজ একটি ওয়্যার একটি কন্ডাক্টর একটি কন্ডাক্টরের মাঝখানে কিন্তু যথেষ্ট গ্যাপ থাকে, এয়ার গ্যাপ, এবং এয়ারটা কিন্তু নর্মালি ইনসুলেশনের আকারে কাজ করে, বাট যখন ওই এয়ার গ্যাপের মধ্যে কন্ডাক্টিভিটি স্টার্ট করে, যখন ইনসুলেশনটা ব্রেক করে ফেলে এবং এয়ার গ্যাপের মধ্যে যখন কন্ডাক্টিভিটি স্টার্ট হয়ে যায়, তখন এক্সপ্লোশন টাইপের একটি ইনসিডেন্ট ক্রিয়েট হয়। যেমন দিস লিড টু এ র্যাপিড রাইজ অফ ইন টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অর্থাৎ এয়ার গ্যাপের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করবে, তখন এয়ারের যে টেম্পারেচার সেটা ইনক্রিজ হবে, যেহেতু এয়ারের রেজিস্টিভিটি অনেক বেশি, রেজিস্টিভিটি প্রায় ইনফিনিটির কাছাকাছি। তো এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো স্টার্ট করলে তো প্রচুর হিট প্রডিউস হবে, টেম্পারেচার অনেক বেশি ইনক্রিজ হবে এবং প্রেশার ক্রিয়েট হবে, যেটা এক টাইপের এক্সপ্লোশন বলতে পারি আমরা। তো এইরকম সিচুয়েশনটা যখন ক্রিয়েট হয়, অর্থাৎ যেটা হচ্ছে ইনসুলেশন থাকার কথা, সেই ইনসুলেটরের ভেতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করা স্টার্ট করবে, তখন এক টাইপের এক্সপ্লোশন হবে, যেটাকে আমরা বলছি আর্ক ব্লাস্ট বা আর্ক ফ্লাশ, যেটাই বলি না কেন। তো এরকম ইনসিডেন্টস বা ইভেন্টকে আমরা সাধারণত আর্ক ফ্লাশ বলছি। তো এখন আর্ক ফ্লাশ হওয়ার কারণটা কি, এই কি কারণে আসলে আর্ক ফ্লাশটা হয়ে থাকে? তো আমরা যেই কারণগুলো উল্লেখ করছি, আমরা দেখতে পাচ্ছি যে আর্ক ফ্লাশ অকার্স হোয়েন সেভারাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টর আর প্লেস ক্লোজ টু ইচ আদার। যখন আমাদের সিস্টেমে কন্ডাক্টরের ভিতর দিয়ে হাই ভোল্টেজ ফ্লো হবে, এটা নর্মালি হাই ভোল্টেজের সময় হয়ে থাকে যখন দুইটি কন্ডাক্টর কাছাকাছি রাখা হবে, ক্লোজ টু ইচ আদার। তাদের মধ্যে যখন একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যদি মেনটেন না করা হয়, একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যে ডিস্টেন্স স্পেসিং রাখার কথা, সেটা যদি স্পেসিং মেনটেন না করা হয়, যদি কাছাকাছি রাখা হয়, তখন হচ্ছে আর্ক ফ্লাশটা হতে পারে। এবং কাছাকাছি রাখলেই যে ব্যাপারটা এরকম হয়ে যাবে তা না, কাছাকাছি রাখার পর সেখানে যদি আবার সিগনিফিকেন্ট ফল্ট কারেন্ট ক্রিয়েট হয়, অর্থাৎ শর্ট সার্কিট থেকে শুরু করে আরো ডিফারেন্ট টাইপ অফ ফল্ট ক্রিয়েট হতে পারে। তো ফল্ট কারেন্ট বলতে আসলে কি মিন করা হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এরকম কিছু কেবল বা কন্ডাক্টর কাছাকাছি রাখার কারণে, যদি কাছাকাছি রাখার পর সেখানে যদি কোনো ফল্ট কারেন্ট ফ্লো করে বা শর্ট সার্কিট ক্রিয়েট হয়, তখন জাস্ট এই আর্ক ফ্লাশটা হয়ে থাকে। এছাড়া ইন দিস সিচুয়েশন দ্য এই সময়টা আসলে যদি এভাবে আর্ক ফ্লাশটা যদি ক্রিয়েট হয়ে যায়, দুটি কন্ডাক্টর কাছাকাছি রাখলাম এবং সঙ্গে জাস্ট ফল্ট, কোন কোথাও ফল্ট ক্রিয়েট হয়ে গেল, তখন হচ্ছে আমাদের এই সিচুয়েশনে এয়ার গ্যাপের ভেতর দিয়ে, জাস্ট এয়ারের ভেতর দিয়ে যেহেতু আমাদের ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লো করা স্টার্ট করেছে, তো এটা স্টার্ট করার সময় আসলে এয়ার গ্যাপ যেহেতু একটা ইনসুলেটর, তো তার ভেতর দিয়ে আবার ইলেকট্রিসিটি ফ্লো হয় কিভাবে, এরকম একটা কোশ্চেন যদি আমাদের থাকে, কৌতূহল যদি থাকে, তাহলে এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে এয়ারের মধ্যে যেই মলিকুলস গুলো থাকে, গ্যাস মলিকুল, সেগুলো কিন্তু আয়োনাইজড হয়ে যায়। আমরা জানি যে আহ, সাধারণত দুই টাইপের দুই টাইপের ম্যাটেরিয়াল সাধারণত ইলেকট্রিসিটি ফ্লো করে থাকে। একটা নর্মাল যদি মেটাল বডি হয়ে থাকে, মেটাল বডি বা কোনো ধাতব বস্তু যার মধ্যে দিয়ে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে তারা ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করতে পারে। অন্যথায় আমরা এটা দেখেছি যে সলিউশন, যখন কোনো সল্টের সলিউশন ক্রিয়েট করি, সেই সলিউশন ক্রিয়েট করলে সেই সলিউশনের ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হয়, অথবা কোনো লিকুইড, আমাদের কোনো সল্টের লিকুইড, তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণ সেখানে কিন্তু প্রচুর আয়ন থাকে, পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকে। সল্টগুলো যখন ইলেকট্রোলাইট হয়ে যায়, অথবা যখন সেটাকে, যদি সেটা সলিউশন ক্রিয়েট করা হয় বা গোলান হয়, অথবা সেগুলোকে যদি লিকুইডে কনভার্ট করা হয় প্রচুর টেম্পারেচার দিয়ে, যার ফলে যদি সেগুলো আয়োনাইজড হয়, পজিটিভ এবং নেগেটিভ আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন ক্রিয়েট হয়ে থাকে, তাহলে তার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রন ফ্লো করতে পারে এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়। তো এইরকম একটা সিচুয়েশনে যখন আমাদের ইয়ারের ভেতরে যে মলিকুলস গুলো থাকে, সেগুলো যখন আয়োনাইজড হবে, ডিফারেন্স 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 পটেনশিয়াল, আমরা দেখতে পাচ্ছি যে আয়োনাইজেশন অফ এয়ার ক্যান টেক প্লেস ডিউ টু ডিফারেন্ট ইন পটেনশিয়াল হুইচ লিডস টু লো রেজিস্ট্যান্স। সাধারণত এয়ার গ্যাপের মধ্যে রেজিস্টিভিটি অনেক বেশি থাকে, কিন্তু যদি এয়ার মলিকুলস গুলো আয়োনাইজড হয়ে যায়, এটা আয়োনাইজড হবে কখন, যখন এটা হাই ভোল্টেজ সিচুয়েশনে,
যদি যেখানে আমাদের ভোল্টেজ লেভেল হাই যদি কোনো প্যানেল বোর্ডে থাকে, ভোল্টেজ লেভেল হাই হওয়ার কারণে আমরা জানি যে কোনো এয়ার যেহেতু একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, সেখানে হাই ভোল্টেজ ক্রিয়েট হলে কিন্তু সেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে মলিকিউলস গুলো সেগুলো আয়োনাইজড হবে এবং এটা রেজিস্টিভিটি কমে যাবে এবং ইলেকট্রন ফ্লো করা স্টার্ট করবে। সেই 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 ক্ষেত্রে আমরা বলতে পারি কারেন্ট ফ্লো থ্রু দ্য এয়ার গ্যাপ বিটুইন দ্য কন্ডাক্টরস, দুইটি কন্ডাক্টরের মাঝখানে যে এয়ার গ্যাপ আছে সেই এয়ার গ্যাপের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে। দেন স্পার্ক ডিউ টু দ্য ব্রেক অফ গ্যাপস ইন দ্য ইনসুলেটর, অর্থাৎ এয়ার গ্যাপ যেটা ইনসুলেশন ছিল, এক ওয়ান কাইন্ড অফ ইনসুলেটর ছিল, সেই ইনসুলেটর আমাদের আর্ক ফ্লাশটা ক্রিয়েট হচ্ছে। এছাড়া আরেকটা এছাড়া আরেকটা কারণ আমরা দেখতে পাচ্ছি নিচে যে ডাস্ট, এছাড়া করোশন অর আদার বিভিন্ন আবর্জনা, সেটা তো আমরা বুঝতেই পারছি। কোনো ধুলোবালি যদি থাকে বা ইম্পিউরিটিজ, মোটামুটি আয়নেস্ট অবস্থায় থাকতে পারে বা যার মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রন থাকতে পারে, যেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লো করতে স্টার্ট করবে, তো এরকম কিছু ম্যাটেরিয়াল যদি থাকে সারফেসের উপর, কন্ডাক্টরের সারফেসে, তাহলে সেটাও কিন্তু আর্ক ফ্লাশ ক্রিয়েট হওয়ার কারণ। এই কারণ জানার পর হচ্ছে আমাদেরকে জানতে হবে ইফেক্ট অফ আর্ক ফ্লাশ, অর্থাৎ এই আর্ক ফ্লাশটা যদি ক্রিয়েট হয় তখন কি ধরনের প্রবলেম হতে পারে। আমরা দেখতে পাচ্ছি লার্জ শক ওয়েভ দ্যাট ক্যান ব্লো অফ দ্য ফিট অফ ওয়ার্কার্স। ব্লো অফ দ্য ফিট অফ ওয়ার্কার্স মানে আমাদের যিনি হচ্ছেন কাজ করবেন প্যানেল বোর্ডে, ওয়ার্কার্স বা টেকনিশিয়ান যিনি থাকবেন, আর্ক ফ্লাশ ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু তার তার যে ফিট বা পা সেটা প্রায় উড়ে যেতে পারে। যদি বড় ধরনের কোনো আর্ক ফ্লাশ হয়ে থাকে, বড় ধরনের কোনো বিস্ফোরণ যদি হয়, তাহলে তার পাই উড়ে যেতে পারে, যেটা খুবই অবশ্যই ডেঞ্জারাস বিষয়। লস অফ মেমোরি অর ব্রেইন ফাংশন, এছাড়া এরকম এক্সপ্লোনেশনের কারণে তার মেমোরি বা ব্রেইন ফাংশন গুলো লস হতে পারে। এছাড়া হিয়ারিং লস, অর্থাৎ তার স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। The sound associated with the blast can greatly exceed the sound's energized conductor. এছাড়া শক ক্রিয়েট তো হতেই পারে, এটা তো আমরা নর্মালি বুঝতে পারি। The other physical injuries of being blow off ladders into walls, অর্থাৎ এছাড়া ডিফারেন্ট টাইপ অফ ইনজুরি হতে পারে। আমরা যে উপরে ফিট উড়ে যাওয়ার কথা বললাম, যে এক্সপ্লোশনের মাধ্যমে পা উড়ে যেতে পারে, এছাড়া অন্য যে কোনো অর্গানই জাস্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনজুর্ড হতে পারে এই আর্ক ফ্লাশ হওয়ার কারণে। তো এটা অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এখন আর্ক ফ্লাশ স্টাডি উইথ ইটাপ, এখন এটা সতর্ক থাকার জন্য আমাদেরকে অবশ্যই আর্ক ফ্লাশের কিছু প্রিকশন বা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটা অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিছু অ্যানালাইসিস করতে হবে যে যে কোনো প্যানেল বোর্ড বা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যখন কাজ করা হচ্ছে, সেখানে কাজ করার সময় কি কতটুকু রিস্ক আছে সেখানে আর্ক ফ্লাশ ক্রিয়েট হওয়ার, অর্থাৎ সেই কতটুকু শক্তিশালী, কতটুকু পাওয়ারফুল বা কত ক্যালোরির জাস্ট এক্সপ্লোশনটা হতে পারে, এইরকম একটি অ্যানালাইসিস করে এটা অ্যানালাইসিস করতে হবে যে সেখানে কত ভোল্ট আছে, কত কারেন্ট আছে, কত পাওয়ার সেখান দিয়ে ফ্লো হচ্ছে, বা ম্যাক্সিমাম কত কিলো আম্পিয়ারের শর্ট সার্কিট ক্রিয়েট হওয়ার মতো প্রবাবিলিটি আছে। এগুলো জাস্ট ক্যালকুলেট করে আমরা বের করতে পারি যে সেখানে এক্সপ্লোশন কতটা শক্তিশালী, সে কত কিলো ক্যালোরির বা কত ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার এরিয়া জুড়ে জাস্ট একটা এক্সপ্লোশন ক্রিয়েট হতে পারে। এগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে জানতে হবে যে ওই ইকুইপমেন্টের কাছে বা ওই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোর কাছাকাছি কাজ করতে গেলে আমাদের কি পিপিই এর প্রয়োজন হবে কিনা, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই সমস্ত ইনস্ট্রুমেন্টের কি প্রয়োজন আছে কিনা, বা আমাদের কতটুকু দূরত্ব মেনটেন করে কাজ করতে হবে, আমাদের কি ইনসুলেটেড গ্লোভ ইউজ করতে হবে কিনা, এছাড়া আরো ডিফারেন্ট টাইপ অফ প্রিকশন হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই যে আমাদের ডিফারেন্ট প্রিকশন আমরা মেনটেন করছি, এটার তো একটা অ্যানালাইসিস আছে। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে এক্সপ্লোশনটা কতটা মারাত্মক, কত কিলো ক্যালোরির, বা কত ডেন্সলি এনার্জি সেখান থেকে ইমিট হতে পারে। এই সবকিছু ক্যালকুলেট করা যাবে হচ্ছে ইটএফ সফটওয়্যারে। তো আমরা নরমালি ইটএফ সফটওয়্যার ইউজ করে আমরা দেখবো ডিগ্রি অফ ইনজুরিজ ডিপেন্ড অন পাওয়ার
অফ আর্ক ফ্ল্যাশ অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য পার্সন, কতটুকু দূরত্বে মেনটেন করতে হবে কাজ করার সময়, এবং শিখতে হবে কাজ করার সময়, এবং সেই এক্সপ্লোশনটা কতটুকু পাওয়ারফুল হতে পারে, সব কিছু অ্যানালাইসিস করা যাবে। এবং আমরা যদি পিপিই রিকমেন্ড করা হয়, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেই পিপিই রিকমেন্ড করার ক্ষেত্রে তো আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। সেক্ষেত্রে আমাদের এনএফপিএ বা ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড, সেই এনএফপিএ স্ট্যান্ডার্ড অনুসারে আমাদের কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে যে কোন কোন পরিস্থিতিতে কি টাইপের পিপি আমরা ইউজ করব। সেটা আমাদের সব ডাটা কিছু ইট্যাপ সফটওয়্যার অটোমেটিক ইনপুট দেওয়া আছে। আমাদের বিস্তারিতভাবে আলাদা পড়াশোনা করতে হবে না বা জানতে হবে না, ইট্যাপ সফটওয়্যার থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিতে পারবো, সেখানে সব আপডেটেড ডাটা দেওয়া আছে। দেন আমরা কিছু টার্ম সম্পর্কে একটু জেনে নিই, যে আর্ক ফ্ল্যাশ স্টাডি করার সময় আমাদের কি যে টার্মগুলো জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স, রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ বাউন্ডারি, লিমিটেড অ্যাপ্রোচ বাউন্ডারি এবং আর্ক ফ্ল্যাশ বাউন্ডারি। তো এই জিনিসগুলো আসলে কি? তো ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে সেই ডিস্টেন্সটা, যে সেই স্পেসিংটা, যে মিনিমাম ডিস্টেন্সটা মেনটেন করে একজন ওয়ার্কার্স কোনো লাইভ ইকুইপমেন্ট থেকে, অর্থাৎ যেখানে বর্তমানে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাই তো হচ্ছে আমাদের লাইভ ইকুইপমেন্ট। তো লাইভ পার্ট অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তো এরকম কোন লাইভ পার্টের কাজ করতে মিনিমাম কতটুকু ডিস্টেন্স আমাদেরকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স। অ্যান্ড দেন রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ বাউন্ডারি, এটা যেটা মিন করছে সেটা হচ্ছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ডিস্টেন্স ক্লোজ টু এক্সপোজ লাইভ পার্ট হোয়ার ইনক্রিজ রিস্ক অফ শক এক্সিস্ট, অর্থাৎ যেই এরিয়াটুকুর মধ্যে শক ক্রিয়েট হওয়ার একটি প্রবাবিলিটি আছে বা শকটা এক্সিস্ট করে, এইরকম এরিয়ার মধ্যে হচ্ছে শুধুমাত্র অ্যালাউইং অনলি কোয়ালিফাইড পারসন উইথ প্রপার পিপিই। অর্থাৎ ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে যিনি কাজ করবেন তিনি তো জাস্ট কোনো কাজ করার উদ্দেশ্যে হচ্ছে লাইভ পার্টের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কাছাকাছি উনি প্রবেশ করছেন, বাট এমন একটা এরিয়া আছে যেই এরিয়ার মধ্যে কাজ করুক আর না করুক, কিছু অন্য কেউ হচ্ছে ইনস্ট্রাকশনের জন্য কাছাকাছি যেতে পারে, যিনি হচ্ছে হয়তো কাজ করবেন না, বাট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য উনি কাছাকাছি যাবেন। বাট মিনিমাম যেই ডিস্টেন্সটুকু মেনটেন করতে হবে, রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ বাউন্ডারি, অর্থাৎ কোনো কোয়ালিফাইড পারসন, তিনি হয়তো কাজ করবেন না, বাট তিনি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কাছাকাছি যেতে চাচ্ছেন। তো এরকম কোন একজন কোয়ালিফাইড পারসন, তিনি যদি প্রপার পিপি পরিধান অবস্থা উনি কাছে যেতে চান, তাহলে এই রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ বাউন্ডারি এই এরিয়াটুকুর মধ্যে ওনাকে থাকতে হবে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্ট্রিক্টেড স্পেস, রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ বাউন্ডারি, আমাদের বাম দিকের যে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এই যে রেড কালার, একদম কমপ্লিট রেড কালারের যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকুর মধ্যে যদি কোনো ওয়ার্কার কাজ করার জন্য এই রেড এরিয়ার মধ্যে যিনি থাকেন, বাট কোনো কোয়ালিফাইড পারসন তিনি যদি কোনো কিছু অবজার্ভ করতে চান, তাহলে উনি কাজ করতে চাচ্ছেন না, তাহলে এই রেস্ট্রিক্টেড বাউন্ডারির বাইরে হচ্ছে উনি কাজ করবেন, অর্থাৎ এই লিমিটেড স্পেস এই জায়গাটুকু। তারপর আমরা দেখতে পাচ্ছি লিমিটেড অ্যাপ্রোচ বাউন্ডারি। তো এই এরিয়ার মাঝখানে, এই লিমিটেড অ্যাপ্রোচ বাউন্ডারির মাঝখানে যে এরিয়াটুকু আছে, এই এরিয়ার মধ্যে হচ্ছে তারা প্রবেশ করতে পারবেন যারা কোয়ালিফাইড না। তিনি আনকোয়ালিফাইড পারসন, বাট তিনি অন্য আরেকজন কোয়ালিফাইড পারসন দ্বারা ইনস্ট্রাক্টেড কোয়ালিফাইড না, বাট তার সঙ্গে একজন কোয়ালিফাইড পারসন আছে যিনি হচ্ছে প্রতি মুহূর্তে তাকে ইনস্ট্রাকশন বা গাইড করতে পারবেন। এইরকম ব্যক্তিরা পিপি পরিধান করা অবস্থায় এই লিমিটেড অ্যাপ্রোচ বাউন্ডারি এরিয়ার মধ্যে জাস্ট প্রবেশ করতে পারবেন। দেন আর্ক ফ্ল্যাশ বাউন্ডারি, এটা হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যাট হুইচ এ পারসন কুড রিসিভ সেকেন্ড ডিগ্রি বার্ন, অর্থাৎ এই এরিয়ার মধ্যে আর্ক ফ্ল্যাশ বাউন্ডারি এই এরিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করেন, তাহলে তার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন। অর্থাৎ অন্যান্য যে এরিয়াগুলো আছে, যেই ডিস্টেন্সগুলো ওয়ার্কিং ডিস্টেন্স, রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ, দ্য লিমিটেড অ্যাপ্রোচ বাউন্ডারি, তো এই এরিয়াগুলোর মধ্যে তার ইনজুরি হওয়ার সম্ভাবনা যতটা বেশি, তো আর্ক ফ্ল্যাশ বাউন্ডারি এই এরিয়ার মাঝখানে, সাপোজ এখানে আমরা মোটামুটি ইয়েলো কালারের একটি জোন দেখতে পাচ্ছি, তো এই জোনের মাঝখানে যদি কেউ প্রবেশ করে তাহলেও তার ইনজুর হওয়ার সম্ভাবনা আছে, বাট সেটা সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ ততটা কিছুটা হালকা হবে। তো
এরকম ডিফারেন্ট টাইপ অফ ডিস্টেন্স আছে, যেগুলো হচ্ছে আমাদের কিছু ওয়ার্নিং, একটা ওয়ান কাইন্ড অফ কিছু ওয়ার্নিং আমরা ক্রিয়েট করে রাখবো, সেখানে এই ডিফারেন্ট টাইপ অফ ডিস্টেন্সের একটা ভ্যালু দেওয়া থাকবে। এই ডিস্টেন্স, এই যে ডিফারেন্ট টাইপ অফ ডিস্টেন্স, এগুলো আমরা ইট্যাপে ক্যালকুলেট করে জাস্ট বের করতে পারবো। দেন আর্ক ফ্লাশ স্টাডি উইথ ইট্যাপ, যখন আমরা ইট্যাপ সফটওয়্যার ইউজ করে এটা অ্যানালাইসিস করব, তখন আমরা কিন্তু জাস্ট পিপি রিকমেন্ড করতে পারি। অর্থাৎ কি পরিমাণ এক্সপ্লোশনটা হতে পারে তার উপর ডিপেন্ড করে এই এই স্লাইডটাতে যেমন ডিফারেন্ট টাইপ অফ ডিস্টেন্স তারা ক্যালকুলেট করে দিতে পারবে। অর্থাৎ কোনো একটি প্যানেল বোর্ডে বা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে কাজ করার ক্ষেত্রে ওয়ার্কিং ডিস্টেন্সটা কত হবে, রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ বাউন্ডারি এই এরিয়াটুকু কতটুকু ডিস্টেন্স হবে, এগুলো যেমন ক্যালকুলেট করা যায়, তেমনি সেখানকার পিপির যে ভ্যালু, অর্থাৎ কি টাইপের পিপি তাকে, কোন ক্যাটাগরির পিপি তাকে পরিধান করতে হবে, সেই সংক্রান্ত রিকমেন্ডেশন কিন্তু ইট্যাপ সফটওয়্যার থেকে নিতে পারি। সাপোজ এখানে আমরা 4 কোড ক্যাটাগরি পিপি দেখতে পাচ্ছি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। এটা ডিপেন্ড করে হচ্ছে কতটা শক্তিশালী আর্ট ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। সাপোজ আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্যাটাগরি 1, এই টাইপের পিপি তখন পরিধান করতে হবে যখন আমাদের প্রতি সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে 4 ক্যালোরির এনার্জির এক্সপ্লোশন ক্রিয়েট হওয়ার মতো প্রবাবিলিটি থাকবে। বাট যখন আমাদের এক্সপ্লোশনের সাইজটা একটু বেশি, যখন 8 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার টাইপ এরকম সাইজের একটা এক্সপ্লোশন ক্রিয়েট হবে, তখন হচ্ছে 2 টাইপ ক্যাটাগরির পিপি জাস্ট পরিধান করতে হবে। বাট যখন এক্সপ্লোশনের পরিমাণটা আরো অনেক বেশি, যখন 25 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এটা বড় সাইজের একটা এক্সপ্লোশন দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে পিপি 3 ক্যাটাগরি পিপি জাস্ট আমরা এখানে ওয়ারিং করা ট্রাই করব। আর যদি সেটা হাইস্ট এক্সপ্লোশন হয় যে 40 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার, তখন হচ্ছে আমাদের আরো বেশি প্রোটেকশন নিয়ে জাস্ট কাজ করতে হবে। তো এইভাবে 4 ক্যাটাগরি পিপি দেখতে পাচ্ছি। তো কোন ক্যাটাগরি পিপিতে জাস্ট কি কি ক্লথ রিকমেন্ড করা হয় সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। তো আর্ক ফ্লাশ স্টার্ট উইথ ইট্যাপ, এখানে আমরা 0 থেকে শুরু করে 4 ক্যাটাগরি, অর্থাৎ মোটামুটি 5 ক্যাটাগরির কিছু পিপি দেখা যাচ্ছে। ক্লোথিং ডিসক্রিপশন 0 ক্যাটাগরি, অর্থাৎ 1 ক্যাটাগরিতে হচ্ছে আমাদের আর্ক ফ্লাশ বা আর্কের যেই এনার্জি ডেন্সিটি সেটা হচ্ছে 4 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার। তো 0 হচ্ছে যেই আর্ক ফ্লাশের ক্ষেত্রে সেটার এনার্জি ডেন্সিটি আমাদের 4 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে ছোট হবে, বা ক্যালোরির ভ্যালুটা জাস্ট 4 ক্যালোরি থেকে কম হবে। সেই টাইপের যত এক্সপ্লোশন আছে বা আর্ক আছে সেটাকে আমরা 0 ক্যাটাগরিতে জাস্ট ফেলছি। তো 0 ক্যাটাগরিতে যদি ফেলি তাহলে সেখানে আমাদেরকে লং স্লিপ, স্লিপ বলতে হাত মোজা টাইপের একটা জিনিস। সাপোজ আমরা যদি প্রিভিয়াস স্লাইডে দেখি যে এগুলো হচ্ছে আমাদের স্লিপ পরিধান করে আছে, আর এগুলো হচ্ছে গ্লোভস। হোয়াইট কালার যেগুলো দেখতে পাচ্ছি গ্লোভস, আর এগুলো হচ্ছে স্লিপ। রাবারের কিছু হাত মোজা টাইপ বলা যায়। তো এখানে হচ্ছে লং স্লিপ পরিধান করতে হবে, শার্ট প্যান্ট, হিয়ারিং প্রোটেকশন, অর্থাৎ যেহেতু এক্সপ্লোশনের শব্দ হতে পারে তো হিয়ারিং প্রোটেকশনের জন্য কিছু ইউজ করতে হবে। দেন সেফটি গ্লাস ইউজ করতে হবে, গগলস, এগুলো হচ্ছে রিকমেন্ড করা হয়েছে 0 ক্যাটাগরির রিক্সের ক্ষেত্রে। এটা হচ্ছে লেয়ার 1 ইকুইপমেন্ট, অর্থাৎ সেখানে যদি কোনো এক্সপ্লোশন না হয়, জাস্ট শক খাওয়ার প্রবাবিলিটি আছে। এটা হচ্ছে 0 ক্যালোরি থেকে শুরু করে, বা এনার্জি ডেন্সিটি 0 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে শুরু করে 4 এর আগ পর্যন্ত। বাট যখন সেটা 4 ক্রস করে ফেলবে তখন সেটাকে 1 ক্যাটাগরির, অর্থাৎ পিপি ক্যাটাগরি 1 এ রিকমেন্ড করা হচ্ছে। সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে আর্ক রেটেড ফায়ার রেস্ট্রিক্টেড শার্ট। শার্ট বলতে এখানে এফআর শার্ট বলতে ফায়ার রেজিস্ট্যান্স শার্ট মিন করা হচ্ছে, ফায়ার রেজিস্ট্যান্স প্যান্ট, ফায়ার রেজিস্ট্যান্ট কভারঅল। তো আগে যে আমরা স্লিপ ইউজ করতে বলা হয়েছিল, গোগলস, গ্লাস ইউজ করতে, সেফটি গ্লাস ইউজ করতে বলা হয়েছিল, সেগুলো তো আগে ছিলই। তার সঙ্গে ক্যাটাগরি 1 এ আরো এই ইনস্ট্রুমেন্ট, এই ক্লথ গুলো হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। দেন ক্যাটাগরি 2 তে আমরা দেখতে পাচ্ছি আর্ক রেটেড ফায়ার রেস্ট্রিক্টেড বা ফায়ার রেজিস্ট্যান্ট শার্ট, ফায়ার রেজিস্ট্যান্ট প্যান্ট এবং ফায়ার রেজিস্ট্যান্ট কভারঅল। অর্থাৎ শার্ট প্যান্ট ছাড়াও অন্য যা কিছু আছে সেগুলো হচ্ছে আমাদেরকে পরিধান করতে হবে।
সেখানে জ্যাকেট এরকম কিছু ইনস্ট্রুমেন্টও থাকতে পারে। সাপোজ প্রিভিয়াস স্লাইডে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আর্ক রেজিস্ট্যান্স জ্যাকেট আছে, দেন শুট আছে, ফেস শিল্ড আছে। এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো একসঙ্গে হচ্ছে কভার অল বলা হচ্ছে। দেন ক্যাটাগরি 3 তে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আর্ক রেটেড ফায়ার রেজিস্ট্যান্ট শার্ট, ফায়ার রেজিস্ট্যান্ট প্যান্ট, ফায়ার রেজিস্ট্যান্ট কভার অল অ্যান্ড আর্ক ফ্লাশ শুট। এছাড়া দ্যাট মিনিমাম আর্ক দ্যাট মিটস মিনিমাম আর্ক রেটিং, এটা হচ্ছে 25 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার এনার্জি ডেন্সিটির ক্ষেত্রে। এবং 4 ক্যাটাগরিতেও আমরা দেখতে পাচ্ছি, এগুলো জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি কি কি রিকমেন্ড করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 5টা ক্যাটাগরি, 4 ক্যাটাগরি পর্যন্ত দেওয়া আছে। এবং এনার্জি ডেন্সিটি হচ্ছে 40 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার, বা এর থেকেও যদি বেশি হয়ে থাকে তার জন্য আরো স্পেশাল টাইপের পিপি ইউজ করতে হয়, বাট সেটা এখানে রিকমেন্ড করা হয়নি। দেন এখানে যে গ্লোভস ইউজ করতে বলা হয়েছে, সেই গ্লোভস এর ডিফারেন্ট ক্যাটাগরি এখানে জাস্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। জাস্ট ডান সাইডে এখানে 0 ক্লাস থেকে শুরু করে 4 ক্লাস, অর্থাৎ 1 2 3 4 5 6 টাইপের অফ গ্লোভস এখানে জাস্ট ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 0 থেকে শুরু করে 4 ক্যাটাগরি পর্যন্ত, অর্থাৎ গ্লোভস গুলোকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে এবং সেই ক্যাটাগরির গ্লোভস এর কালার কেমন থাকে। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি রেড, হোয়াইট, ইয়েলো, গ্রিন, ডিফারেন্ট কালার জাস্ট লেভেল দেওয়া থাকে সেই ক্যাটাগরিটা আইডেন্টিফাই করার জন্য। এবং টেবিলের পাশের কলামটাতে দেখতে পাচ্ছি টেস্ট এসি ভোল্টেজ, অর্থাৎ এই গ্লোভস গুলো, এই ডিফারেন্ট ক্যাটাগরির গ্লোভস গুলো কোন এসি ভোল্টেজে, কত ভোল্টেজে জাস্ট টেস্ট করা হয়েছে এবং সেটা কত ভোল্টেজে ইউজেবল। তো আমরা দেখতে পাচ্ছি ইউজ এসি ভোল্টেজ 500 ভোল্টেজ। যদি 500 ভোল্টেজের কোনো 500 ভোল্টেজের লাইনে, 500 বা তার থেকে কম ভোল্টেজের কোনো লাইনে যদি কাজ করতে হয়, তাহলে সেই 00 ক্লাসের গ্লোভস ইউজ করা যাবে। এভাবে ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাটাগরিও বাড়ছে আমাদের। একটা হচ্ছে এসি ভোল্টেজের ক্ষেত্রে আর ডিসি ভোল্টেজের ক্ষেত্রে। আমরা জানি যে ডিসি থেকে এসি ভোল্টেজটা বেশি মারাত্মক হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজের রেটিং কিন্তু কম। এবং লেভেল দেখতে পাচ্ছি, অর্থাৎ কালার অনুসারে ডিফারেন্ট ক্যাটাগরির কালারটা জাস্ট চেঞ্জ হয়ে থাকে। তো এই কিছু বেসিক ইকুইপমেন্ট আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা ইটফ সফটওয়্যারে চলে যাব। যদি আমরা ইটফ সফটওয়্যারটা ওপেন করি, এখানে আমরা গত ক্লাসে যেই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা ড্র করে রেখেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এখন এখানে আর্ক ফ্ল্যাশ অ্যানালাইসিস করতে গেলে আমাদের কোন একটা বাসে হচ্ছে ফল্ট ক্রিয়েট করতে হবে। সাপোজ আমরা কোন একটা ইকুইপমেন্টে আমরা চাইলে ট্রান্সফরমারে ফল্ট ক্রিয়েট করতে পারি অথবা লোডে ফল্ট ক্রিয়েট করতে পারি, বাট আমরা চাচ্ছি বাসটাতে ফল্ট ক্রিয়েট করার জন্য। তো ফল্ট ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে এখন এডিটিং ট্যাবে আছি, আমরা চলে যাব লোড ফ্লো অ্যানালাইসিস। আচ্ছা, আমরা একটু লোড ফ্লো অ্যানালাইসিস করে জাস্ট লোড ফ্লোটা একটু দেখে আসি যে কোথায় কত কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এখানে ভোল্টেজ ড্রপ, কত কেভিএ লোড ফ্লো হচ্ছে, কত আম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর সবকিছুই এখানে দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা একটা ফল্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে জাস্ট শর্ট সার্কিট যে ট্যাব আছে এখানে জাস্ট আমরা প্রবেশ করে আমরা এখানে একটা ফল্ট ক্রিয়েট করতে চাই। তো আমরা এই বাসটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করছি, তাহলে ফল্ট নামক একটি অপশন আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো এই ফল্ট, এটা আমরা ক্লিক করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছি রেড কালার হয়ে গেল। রেড কালার হওয়ার মানে হচ্ছে আমরা এখানে ফল্ট ক্রিয়েট করেছি। এখন ফল্ট ক্রিয়েট করা অবস্থায় এটা যদি আমরা রান করি, তাহলে কিন্তু এখানে জাস্ট ফল্ট কারেন্টের ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 20.5 কিলো আম্পিয়ার, অর্থাৎ 20,500 আম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে যদি এখানে ফল্ট ক্রিয়েট হয়ে থাকে। প্রায় হিউজ পরিমাণ একটা কারেন্ট। তো এখন হচ্ছে আমরা আর্ক ফ্ল্যাশ অ্যানালাইসিস করতে যাব। তো আমরা চলে যাচ্ছি আর্ক ফ্ল্যাশ ট্যাবে। তো জাস্ট শর্ট সার্কিটের পাশে হচ্ছে আর্ক ফ্ল্যাশ ট্যাবটা। তো এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে শুরুতে, জাস্ট এখানে এডিট স্টাডি কেস, এখানে আমরা শুরুতে প্রবেশ করব। তো আমরা শুরুতে এডিট স্টাডি কেসে প্রবেশ করছি। তো এখানে ইনফোতে আমরা ডিফারেন্ট অপশন দেখতে পাচ্ছি যে লোড টার্মিনাল, ফল্ট, ক্যালোরি,
জাস্ট এখানে তেমন কিছু এডিট করার মতো অপশন নেই, আমরা চলে যাবো মেথড অপশনে। তো মেথডে আমরা দেখতে পাচ্ছি আর্ক ফ্লাশ মেথড, এখানে 3টি মেথড অ্যাভেলেবেল আছে, IEEE 2002, IEEE 2018। তো আমরা IEEE মেথড ইউজ করব এখানে, বাট আমরা ব্যাকডেটেড না ইউজ করে আপডেটেড ইউজ করতে চাচ্ছি। এখানে 2002 ইউজ না করে আমরা 2018 ইউজ করছি আপডেটেড। এটা জাস্ট এই আর্ক ফ্লাশটা আমরা সিলেক্ট করে দিয়ে এটা আপডেটেড অবস্থায় আমরা রাখবো। আমরা চলে যাব ক্লিয়ারিং টাইম। তো ক্লিয়ারিং টাইম বলতে আসলে ফল্ট ক্লিয়ারিং টাইম এটা মিন করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অটো সিলেক্টেড সোর্স প্রোটেক্টিভ ডিভাইস, অর্থাৎ এই সিস্টেমে হচ্ছে আমরা যদি আর্ক ফ্লাশ ফল্ট ক্লিয়ারিং টাইম ক্যালকুলেট করতে যাই তাহলে আমাদেরকে প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করতে হবে। আহ, সেটা এখনো আমাদের এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইউজ করা হয়নি, তবে আমরা ইউজ করব, কোনো সমস্যা নেই। আমরা প্যারামিটারে চলে যাই। প্যারামিটারে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল বাস অথবা গ্লোবাল আর্ক ফ্লাশ অ্যানালাইসিস ডাটা, অর্থাৎ আমরা কি কোনো একটি স্পেসিফিক ডিভাইস, সাপোজ সেটা হতে পারে বাস বার, হতে পারে ট্রান্সফরমার, কোনো একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ডিভাইস আলাদা আলাদাভাবে কি অ্যানালাইসিস করতে চাচ্ছে কিনা, যেটা হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স। এখানে ওয়ার্কিং ডিস্টেন্স কি সেটা তো আমরা স্লাইড থেকেই দেখে এসেছি। তো এগুলো ক্যালকুলেট করতে চাচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিভাইসের ক্ষেত্রে নাকি গ্লোবাল ওভারঅল পুরো সিস্টেমের জন্য। তো আমরা গ্লোবাল সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি গ্লোবাল সিলেক্ট করার মাধ্যমে এখানে টিপিক্যালি IEEE 2018 এটা এখানে চলে আসলো। আমরা যদি এখান থেকে এডিট অপশনে যাই তাহলে এখানে ডিফারেন্ট ক্যাটাগরি দেখা যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ রেঞ্জ, কোন ভোল্টেজ রেঞ্জের জন্য। এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড, যেই মিনিমাম যে ভ্যালুগুলো প্রোভাইড করা হয়েছে IEEE থেকে, যে কত ভোল্টেজের জন্য, কত কিলো ভোল্টেজ রেঞ্জের জন্য এবং কি টাইপের ইকুইপমেন্টের জন্য, সেটা হতে পারে MCCB বা মোটর কন্ট্রোল সার্কিট বা সুইচ গিয়ার অথবা প্যানেল বোর্ড অথবা কেবল বাস, এই সমস্ত ডিফারেন্ট ইকুইপমেন্টের জন্য এবং সেখানকার ভোল্টেজ লেভেল অনুসারে এবং দুইটি কেবলের মাঝখানে বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাঝখানে এয়ার গ্যাপ কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে আমাদের ওয়ার্কিং ডিস্টেন্স গুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ এখানে দেওয়া আছে যে ভোল্টেজ রেঞ্জ যদি হয় 200 ভোল্টেজ থেকে 1000 ভোল্টেজের মাঝামাঝি, ইকুইপমেন্ট যদি হয় মোটর কন্ট্রোল সার্কিট বা সুইচ গিয়ার, এবং এয়ার গ্যাপ যদি হয়ে থাকে আমাদের 25 মিলিমিটার বা 32 মিলিমিটার এরকম। তো এরকম একটা সিচুয়েশনে আমাদের ওয়ার্কিং ডিস্টেন্স কত হবে সেগুলো কিন্তু রিকমেন্ড করা হচ্ছে। সাপোজ এখানে দেখতে পাচ্ছি 45 সেন্টিমিটার মিনিমাম ওয়ার্কিং ডিস্টেন্স, 60 সেন্টিমিটার। তো এই জাস্ট এই ডাটাগুলো আমরা ইউজ করতে হবে না আমাদেরকে, এই ডাটাগুলো অটোমেটিক ইটাপ সফটওয়্যার ইউজ করে নিবে। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট ওকে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এনএফপিএ। এনএফপিএ তো আমরা স্লাইডে দেখে এসেছিলাম, ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে যারা হচ্ছে পিপিই রিকমেন্ড করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট এন্ড অ্যাপ্রুভ পিপিই, এটা আমরা সিলেক্ট করছি। তো এখানে ডিফারেন্ট স্ট্যান্ডার্ড এখানে রিকমেন্ড করা হচ্ছে। সাধারণত এই পিপিইর ইকুইপমেন্ট গুলো কি কি হবে বা পিপিইর স্ট্যান্ডার্ড কি হবে সেগুলো কিন্তু এনএফপিএ 70E এই ভলিউমটাতে আলোচনা করা হয়েছিল বা এই বইটাতে। তো এখানে তো এই স্ট্যান্ডার্ড গুলো কিন্তু বছর বছর আপডেট হয়। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এনএফপিএ 70E 2000, এখানে এক স্ট্যান্ডার্ড আছে, দেন 2004 সালে সেটা আপডেট করা হচ্ছে, 2009 সালে আপডেটেড করা হয়েছে, আর সবশেষ হচ্ছে 2018 সালের আপডেটেড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি এবং দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড গুলো চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে পিপির যে লেভেল সেই লেভেল গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা সবচাইতে আপডেটেড যেটা সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের লেভেল ক্যাটাগরি A B C D থেকে J পর্যন্ত ক্যাটাগরি আছে। বাট এই চাই যে এগুলোতে কোনো, এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড, অর্থাৎ এই সমস্ত লেভেলে কি পরিমাণ ক্যালোরি ক্রিয়েট হতে পারে সেই সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয়নি। বাট এখানে 120 ক্যালোরি পর্যন্ত আছে, জি লেভেল পর্যন্ত আছে। তো আমরা স্লাইডে যেটা দেখেছিলাম সেগুলো হচ্ছে 40 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার এনার্জি ডেন্সিটি পর্যন্ত পিপি লেভেল কি হতে পারে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম। বাট আমরা যদি সবগুলো আইডিয়া নাও জানি কোনো সমস্যা নেই, কারণ এখানে কিন্তু অটোমেটিক সবকিছু ডাটা দেওয়া আছে। তো আমরা এখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কোনটা আমরা ইউজ করতে চাচ্ছি, আমরা তো সিলেক্ট করেছিলাম এনএফপিএ 2018 এরটা। তো এনএফপিএ 70E 2018 আমরা সিলেক্ট করব।
জাস্ট এটা সিলেক্ট করে রাখলাম। তো আমরা অ্যাপ্রুভ পিপিই এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা পিপিই জাস্ট পিপিই রিকোয়ারমেন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড এটা দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো এটাও আমরা ওকে প্রেস করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আর্ট ফ্লাশ বাউন্ডারি 1.2 ক্যালোরি পার সেন্টিমিটার, অর্থাৎ মিনিমাম এত ক্যালোরি এনার্জি ডেন্সিটির বা এত ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার এনার্জি ডেন্সিটির কোনো আর্ক যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে তার জন্য ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে ক্যালকুলেট করে জাস্ট এখানে দেখানো হবে। তো এখান থেকে সবকিছুই তো আমরা দেখলাম অ্যাডজাস্টমেন্ট, এখানে তেমন কিছুই নেই, জাস্ট আমরা এটা ওকে প্রেস করে দিচ্ছি। তো কেস স্টাডি আমাদের স্টাডি করা হয়ে গেল। আরো যদি কিছু মিস্টেক বাকি থাকে আমরা একটু চেক করে দেখছি। না, আপাতত কিছু বাকি নেই। দেন আমাদের তো এখানে কিছু প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইনসার্ট করা প্রয়োজন। সাপোজ আমরা যদি এডিট অপশনে যাই, এখান থেকে কিছু সার্কিট ব্রেকার আমরা অ্যাড করব। সাপোজ এই সার্কিট ব্রেকারটা জাস্ট আমরা এখানে অ্যাড করে দেই। একটি কারেন্ট ট্রান্সফরমার অ্যাড করব। এই যে আমরা কর্নারে দেখতে পাচ্ছি কারেন্ট ট্রান্সফরমার, আশা করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো কারেন্ট ট্রান্সফরমারটা আমরা এখানে ইউজ করছি। দেন ওভারলোড ওভার কারেন্ট রিলে আমাদের একটা ইউজ করতে হবে, সেটা কোথায় গেল? রিভার্স পাওয়ার রিলে, ভোল্টেজ রিলে, ফ্রিকোয়েন্সি রিলে। এই যে আমরা দেখতে পাচ্ছি ওভার কারেন্ট রিলে, এটা আমাদের ইউজ করতে হবে সিটির সঙ্গে কানেক্ট করে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্রোটেক্টিভ ডিভাইস, যেটা হচ্ছে ফল্ট ক্লিয়ারিং কারেন্ট ক্যালকুলেট করতে আমাদেরকে হেল্প করবে। এখন এগুলো রেটিংটা আমাদের কি একটু ইনসার্ট করে দেওয়া প্রয়োজন। রেটিং এর এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার, এটা তো আমরা সিলেক্ট করেছি 1 কিলো ভোল্টের রেঞ্জের ভেতরেই থাকবে, বাট এটার আম্পিয়ার রেটিং আসলে কত হবে? তো আম্পিয়ার রেটিংটা ক্যালকুলেট করতে গেলে আমাদের কি একটু অ্যানালাইসিস করতে প্রয়োজন ছিল আসলে এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তো আমরা এখানে লোড ফ্লো অ্যানালাইসিস অপশনে গিয়ে যদি আমরা কারেন্ট একটু ক্যালকুলেট করে দেখি, দেখতে পাচ্ছি এখানে 635 আম্পিয়ার মতো কারেন্ট ফ্লো হবে। ওকে, 635 মতো কারেন্ট যদি এখান দিয়ে ফ্লো হয় তাহলে আমরা এডিট অপশন থেকে এখানে সার্কিট ব্রেকারের যে কারেন্ট রেটিং সেটা আমরা এখান থেকে 400 আম্পিয়ার সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু এখানে 630 আম্পিয়ার সিলেক্ট করলে আমাদের জন্য কম হয়ে যাবে, কারণ সেখান দিয়ে 635 আম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে 800 আম্পিয়ার সিলেক্ট করে দিলাম। দেন এখানে ব্রেকিং ক্যাপাসিটি আমরা যেহেতু দেখেছি যে 20 কিলো আম্পিয়ার মতো কারেন্ট এখান দিয়ে ফ্লো হয়ে থাকে, আমরা শর্ট সার্কিট অ্যানালাইসিসে দেখিয়ে এসেছিলাম। তো সেক্ষেত্রে আমরা 25 25 কিলো আম্পিয়ার ব্রেকিং ক্যাপাসিটি এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। অর্থাৎ 25 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত যদি সে কারেন্ট ব্রেক করতে পারে, এর বেশি হচ্ছে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সে ড্যামেজ হয়ে যাবে। তো ব্রেকিং ক্যাপাসিটি যদি একটু বাড়িয়ে নিই তাতে আমাদের কোনো সমস্যা নেই। এটা জাস্ট সিলেক্ট করে আমরা ইন্টারলক, এগুলো আবার তেমন কিছু আমাদের প্রয়োজন পড়বে না, জাস্ট এগুলো সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেন হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। রেটিং অপশনে গিয়ে প্রাইমারি সাইডে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তো 635 আম্পিয়ার কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছিল, আমরা এখানে কারেন্ট সিলেক্ট করে দিতে পারি 500, কারেন্ট রেশিওটা বা কারেন্ট ট্রান্সফরমারের যে রেশিওটা সেটা সিলেক্ট করে দিচ্ছি আমরা 500। তো 500:1, অর্থাৎ 500 আম্পিয়ার কারেন্ট ফ্লো হলে সেটাকে 1 আম্পিয়ারে কনভার্ট করে জাস্ট সেন্ড করা হবে। আর এখানে বার্ডেন দেখতে পাচ্ছি, এটা আমরা 10 করে দেই। রেটিং রেটিং এ আর তেমন কিছুই নেই, জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। দেন ওভারলোড ওভার কারেন্ট রিলে, এখানে আমাদের বেশ কিছু এডিটিং অপশন আছে। সাপোজ ইনপুট অপশনে আমরা দেখতে পাচ্ছি CT1 কিন্তু অটোমেটিক তারা নিয়ে নিয়েছে, নাকি আমাদের CT1 ছাড়া কি আর কিছু আছে? ওকে, এটা হচ্ছে আমাদের CT1। দেন ডাবল ক্লিক করে এখান থেকে ইনপুট অপশনে এখান থেকে দেখতে পাচ্ছি কারেন্ট ট্রান্সফার হিসেবে CT1 এটা হচ্ছে ধরে নেওয়া হয়েছে, আর তো কিছু নেই। দেন হচ্ছে প্রাইমারি প্রাইমারি ওয়াইন্ডিং হচ্ছে 500 আম্পিয়ার কারেন্ট ফ্লো হবে।
এটা হচ্ছে ফেজের জন্য। আহ, আমরা হচ্ছে ইনপুট দিয়ে দিয়েছি এখানে, সাপোজ এই যে ওভারলোড, ওভার কারেন্ট প্রোটেকশন, এখানে তো আমাদের সিগন্যাল সেন্ড করতে হবে, অর্থাৎ ওভার কারেন্ট রিলের কাজ হচ্ছে জাস্ট কারেন্টটাকে মেজার করে সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করে দেওয়া। তো কারেন্টটা যে মেজার করবে সেই মেজারটা কোথা থেকে হবে, সেটা তো সিটি থেকে আসবে, অর্থাৎ সিটি থেকে আমাদেরকে ইনপুট দিতে হবে, কারেন্ট ট্রান্সফরমার থেকে ইনপুট দিতে হবে। তো ইনপুটে আসলে কি কি কানেক্টেড আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, যে সিটি ওয়ান এটা ফেজের জন্য আর এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য। দেন হচ্ছে আউটপুট আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আউটপুটে দেখতে পাচ্ছি কোনো ডিভাইস অ্যাড করা নেই, অর্থাৎ আউটপুটে আমাদের অ্যাড থাকবে হচ্ছে সার্কিট ব্রেকার, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার থেকে সে সিগন্যালটা নিয়ে, অর্থাৎ কারেন্ট লেভেলটা মেজার করে সিগন্যাল পাঠিয়ে দিবে সার্কিট ব্রেকারে ট্রিপিং করার জন্য। তো আমরা এখানে অ্যাড করার জন্য জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটি ডিভাইস এখানে অ্যাড হয়ে গেল। বাট আউটপুট হিসেবে আমরা কোন ডিভাইস অ্যাড করতে চাচ্ছি, এখান থেকে হচ্ছে সার্কিট ব্রেকার 2 আর 3 দুইটি সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে। তো আমাদের এই সার্কিট ব্রেকারটা আসলে দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার ট্যাগটার নাম্বার দেওয়া আছে সিবি3, সিবি2 হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকারটা। তো আমরা এটা তো আসলে অপারেট করতে চাচ্ছি না, আমরা সার্কিট ব্রেকার 3 নাম্বারটা অপারেট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিবি3 সার্কিট ব্রেকার এটা সিলেক্ট করে দিব, এবং অ্যাকশন হচ্ছে ওপেন, অর্থাৎ যদি কারেন্ট ট্রান্সফরমার থেকে সিগন্যাল সে পায়, তাহলে ট্রান্সফরমার সার্কিট ব্রেকার নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে, তার হচ্ছে এটাকে ওপেন করে দিবে। তো এই অবস্থায় রাখার পর আমরা ওসিআর ওভার কারেন্ট রিলে এই অপশনে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের লাইব্রেরি ইনফো, এখান থেকে হচ্ছে সার্কিট ব্রেকার কি টাইপের প্রোটেকশন দিবে সার্কিট ব্রেকার, বা কি টাইপের সিগন্যাল পাঠাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে ওভার কারেন্ট প্রোটেকশনটা প্রোভাইড করার জন্য, বা ওভারলোড, অর্থাৎ আমরা জানি যে রিলে কিন্তু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, ডিফারেন্সিয়াল রিলে, ডিস্টেন্স রিলে, ওভার কারেন্ট রিলে বা ওভারলোড রিলে। তো আমরা এটাকে ওভার কারেন্ট হিসেবে সিলেক্ট করতে যাচ্ছি। আর এখান থেকে ম্যানুফ্যাকচার, অর্থাৎ কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির জাস্ট রিলে ইউজ করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। আর এখানে হচ্ছে মডেল সিলেক্ট করে দেওয়া যাবে। তো এগুলো আমরা জাস্ট সিলেক্ট করে যদি ওকে প্রেস করি, তাহলে এখানে আপাতত ক্যালকুলেশন ভ্যালুগুলো দেখা যাচ্ছে না, বাট আমরা যদি একটু রান করি তাহলে ক্যালকুলেশন এগুলো দেখা যাবে, কোনো সমস্যা নেই। আমরা এটা ওকে প্রেস করে দিচ্ছি। আচ্ছা, এখানে কোনো ভ্যালু দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমরা তো কোনো ফল্ট ক্রিয়েট করিনি। আমরা যদিও শর্ট সার্কিট অ্যানালাইসিসে ফল্ট ক্রিয়েট করেছিলাম, বাট এই বাস যে বার আছে সেটা ক্ষেত্রে রাইট বাটন প্রেস করে আমরা যদি ফল্ট ক্রিয়েট করি, সাপোজ এখানে আর্ক ফ্লাশ এই অপশনে গিয়ে প্রথম হচ্ছে বাস বার এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা একটা ফল্ট ক্রিয়েট করব। তো ফল্ট ক্রিয়েট হয়ে গেল। এবার যদি আমরা ওসিআর এই অপশনটাতে যাই, এবার এখান থেকে ওভার কারেন্ট প্রোটেকশন জাস্ট ওকে প্রেস করি, তাহলে রিলে অ্যাম্পিয়ার, প্রাইমারি অ্যাম্পিয়ার, এই ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখান থেকে কাজ করতে পারি। এই যে আমাদের রান আর্ট ফ্লাশ যে অপশনটা আছে, এটা আমরা এখান থেকে চালু করে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, দেন ওকে প্রেস করলাম। লোডিং হচ্ছে, আর দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কিন্তু আর্ট ফ্লাশের যে রেটিং সেটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আইএ। আইএ দ্বারা যেটা মিন করা হচ্ছে সেটা হচ্ছে আহ, কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে আর্ক আর্ক ক্রিয়েট হওয়ার কারণে, অর্থাৎ আমাদের আর্ক ফ্লাশ ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে যে এয়ার গ্যাপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো এয়ার গ্যাপের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটা আমরা দেখতে পাচ্ছি 14 বা 14,589 আম্পিয়ার, এই পরিমাণ কারেন্ট ফ্লো হবে জাস্ট এয়ার গ্যাপের মধ্যে দিয়ে। তো লেভেল দেখা যাচ্ছে, অর্থাৎ আর্ক যে টাইপের আর্কটা ক্রিয়েট হবে সেই আর্কের তো লেভেল আছে, আমরা এবিসি ডিফারেন্ট টাইপ অফ লেভেল দেখতে পাচ্ছি, বা পিপি লেভেল দেখতে পাচ্ছি। এই লেভেলটা হচ্ছে পিপি লেভেল। জাস্ট আমাদের ইটঅফ সফটওয়্যার অটোমেটিক এগুলো হচ্ছে ক্যালকুলেট করে সেই পিপি লেভেলটা দিয়ে দিচ্ছে। পিপি লেভেল হচ্ছে এ লেভেল,
এবং এএফবি এটা দ্বারা মিন করা হচ্ছে আমাদের এটা ওয়ার্কিং ডিস্টেন্স টাইপের কিছু, বাট আমরা এখানে আরো কিছু ইনফরমেশন হচ্ছে অ্যাড করা প্রয়োজন। সাপোজ আরো ইনফরমেশন অ্যাড করার জন্য আমরা যদি ডিসপ্লে অপশন এখানে প্রবেশ করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এফসিটি অর্থাৎ ফল্ট ক্লিয়ারিং টাইম, এটা আমাদের ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, এটা হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। দেন সোর্স প্রোটেক্টেড ডিভাইস, সোর্স পিডি মানে হচ্ছে সোর্স প্রোটেক্টেড ডিভাইস, এটা হচ্ছে আমাদের শো করা প্রয়োজন। এছাড়া লোডেড প্রোটেক্টিভ ডিভাইস এসব কিছু আমরা শো করে যদি জাস্ট ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের এফসিটি অর্থাৎ ফল্ট ক্লিয়ারিং টাইমটা চলে আসলো। ফল্ট ক্লিয়ারিং টাইম এটা সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যদি এখানে ফল্ট ক্রিয়েট হয়ে থাকে তাহলে এই যে আমাদের প্রোটেক্টিভ ডিভাইস আছে, রিলে আছে, সার্কিট ব্রেকার আছে, এগুলো দিয়ে ট্রিপ করতে আমাদের সময় লাগবে 0.039 সেকেন্ড। তো এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করলাম, বাট আমরা যদি আরো ইনফরমেশন ডিটেলসে দেখতে চাই তাহলে আমরা যেখানে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট ম্যানেজার এবং তার নিচে আর্ট ফ্লাশ অ্যানালাইজার আছে। বাট আমরা এখান থেকে রিপোর্ট ম্যানেজারে যদি ক্লিক করি, রিপোর্ট ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা তো আসার কথা ছিল না। ওকে, আমরা আর্ট ফ্লাশ অ্যানালাইজার এই অপশনটাতে ক্লিক করব, তারপর হচ্ছে আমাদের একটা ডায়ালগস বক্স চলে আসবে যে আর্ট ফ্লাশ রেজাল্ট অ্যানালাইজার। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, প্রথম হচ্ছে এখান থেকে আমাদের ডিফারেন্ট ইকুইপমেন্টের কোন ইকুইপমেন্টের জন্য আমরা জাস্ট অ্যানালাইসিস বলতে কি, যে যে আর্ট ফ্লাশ অ্যানালাইসিস করে যে আমরা যে ডাটাগুলো নিব, অর্থাৎ ওয়ার্কিং ডিস্টেন্স, তারপর হচ্ছে পিপি রিকমেন্ড করা হয়েছে কি কি, এই সমস্ত ইনফরমেশন যে আমরা নিতে চাচ্ছি সেগুলো কোন ডিভাইসের জন্য, সেটা কি বা কোনো বাসের জন্য অর্থাৎ বাস বাড়ার জন্য, নাকি কোনো লোডের জন্য, অথবা প্রোটেক্টিভ ডিভাইসের জন্য, বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের জন্য, সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছে। তো আমাদের যেহেতু ফল্ট ক্রিয়েট করেছে শুধুমাত্র একটা বাস বারে, সাপোজ আমাদের শুধুমাত্র একটা বাস বারে ফল্ট ক্রিয়েট করা হয়েছে, তো আমরা এখানে বাসটাই সিলেক্ট করে দিচ্ছি। এবং যেই বাসটাতে ফল্ট ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস 10। এটা তো আমরা গত ক্লাসে দেখেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের বাস 10 এ ফল্ট ক্রিয়েট করা হয়েছে 10 নাম্বার বাস বার, যেটার ভোল্টেজ রেটিং দেখা যাচ্ছে, টোটাল এনার্জি এখানে দেখা যাচ্ছে এনার্জির পরিমাণ কম 1.09। এনার্জির পরিমাণ কিভাবে বাড়াতে হয় সেটা আমরা একটু পরে দেখছি। অর্থাৎ এএফবি এটা হচ্ছে মিটার, ইউনিটটা মিটার দেখা যাচ্ছে, অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স যেটা, যে ডিস্টেন্সটা মেনটেন করতে বলা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি 0.439, অর্থাৎ মোটামুটি আমাদের হাফ মিটার ডিস্টেন্স মেনটেন করতে বলা হচ্ছে। এনার্জি লেভেল এ লেভেল দেখতে পাচ্ছি, ফাইনাল ফল ক্লিয়ারিং টাইম, আর সোর্স প্রোটেক্টিভ ডিভাইস হচ্ছে সার্কিট ব্রেকার 3। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমাদের যদি এখানে ফল ক্লিয়ারিং ইউনিট সাইকেল, এটা আমরা সেকেন্ডে সিলেক্ট করতে পারি। এখানে ফল ক্লিয়ারিং টাইমের যে ইউনিট সেটা আমরা মিলি সেকেন্ড, সাইকেল অথবা সেকেন্ডে সিলেক্ট করতে পারি। তো এটা আমরা সেকেন্ডে সিলেক্ট করে রাখছি। আচ্ছা, এখানে আরো কিছু কোন কোন জাস্ট ডাটাগুলো আমরা নিতে চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কিন্তু সাপোজ এখন যেগুলো সিলেক্ট করা আছে আমাদের এনার্জি লেভেল, তারপর ফাইনাল ফল ক্লিয়ারিং টাইম, আমরা যদি এর সঙ্গে দেখতে পারি যে ফল টাইপ, এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এই সাইডে আমরা কিন্তু ফল টাইপও দেখতে পারবো। ফল টাইপ দেখতে পাচ্ছি 3 ফেজ ফল্ট ক্রিয়েট হয়েছে, বাট এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না। মেথড যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি মেথড আইট্রিপলি মেথড ইউজ করা হয়েছে, বাট এটা আমাদের না দিলেও চলবে। আমরা যদি টোটাল কারেন্ট দেখতে চাই, আর্ক আর্ক ফ্ল্যাশ কারেন্ট, সেটা দেখতে পাচ্ছি 14,600 মতো কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে। এভাবে ডিফারেন্ট ভেরিয়েবল গুলো আমরা এখান থেকে দেখতে পারি। বাট এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রিপোর্ট স্ট্যান্ডার্ড লেভেল
জাস্ট যে কোনো এই টাইপের সতর্কতাবশত এই সমস্ত ডিভাইসের উপর হচ্ছে লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল অ্যাটাচ করা থাকে। তো আমরা যদি এখানে লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল এখানে ক্লিক করি, তাহলে কিন্তু জাস্ট ওই বাস বারটির জন্য একটি লেভেল হচ্ছে এখান থেকে জেনারেট করে দিবে। তো আমরা কি জাস্ট সেগুলো কি ওয়ার্ড ফাইলে যে লেভেলটা, অর্থাৎ সতর্কতাবশত যে লেভেলটা যেখানে জাস্ট ডেঞ্জার বা ওয়ার্নিং এরকম কিছু দেওয়া থাকবে, সেটাই হচ্ছে লেভেল। সেই লেভেলটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছি বা পিডিএফ এ এক্সপোর্ট করতে চাচ্ছি, নাকি ওয়ার্ড ফাইল এক্সপোর্ট করতে চাচ্ছি, অথবা টেক্সট ফরম্যাটে, অথবা এমএক্স এক্সেল এ, সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো নর্মালি হচ্ছে আমরা পিডিএফ ইউজ করি, বাট আমরা আগেই পিডিএফ ফাইল সিলেক্ট না করে আমরা জাস্ট শুরুতে হচ্ছে ভিউয়ার দিয়ে জাস্ট একটু দেখতে চাই যে আমাদের জাস্ট লেভেলগুলো কিরকম হয়। সাপোজ আমরা প্রথমে ওয়ার্নিং বাস 1 এটা সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে একটি দেখতে পাচ্ছি একটি ওয়ার্নিং আমাদের এখানে চলে আসলো। দেখতে পাচ্ছি একটি লেভেল চলে আসলো। ওয়ার্নিং বলতে একটা লেভেল যেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে বাসবার এখানে কিন্তু আর্ক ফ্লাশ বা শকড হ্যাজার্ড ক্রিয়েট হওয়ার মতো পসিবিলিটি আছে। তো এখানে আর্ক ফ্লাশ বাউন্ডারি, আচ্ছা একটু আগে যে আমরা এএফভি দেখতে পাচ্ছিলাম, এএফভি এটার মিনিং হচ্ছে আর্ক ফ্লাশ বাউন্ডারি। তো এখানে আর্ক ফ্লাশ বাউন্ডারি রিকমেন্ড করা হচ্ছে 0.43 মিটার, অর্থাৎ জাস্ট এই ভ্যালুটাই 0.43 মিটার, এটা আমরা দেখতে পাচ্ছি। দেন ইনসিডেন্ট এনার্জি 1.1 ক্যালোরি, ওয়ার্কিং ডিস্টেন্স 46 সেন্টিমিটার ইউজ করতে বলা হচ্ছে। তো এছাড়া লেভেল এনার্জি, শক হ্যাজার্ড 400 ভোল্টেজ, 400 ভোল্টে এটা অপারেট করা হচ্ছে। লিমিটেড অ্যাপ্রোচ, রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ, অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা দেখেছিলাম বাস 10, অর্থাৎ 10 নাম্বার বাস থেকে আমরা জাস্ট এই ভেরিয়েবল, এই ইনস্ট্রাকশন গুলো মেনটেন করে ফলো করবো, অর্থাৎ ওয়ার্কিং ডিস্টেন্স কত, ইনসিডেন্স এনার্জি কত, এগুলো। বাট এটা আমরা এখন আপাতত প্রিন্ট না করে আমরা যদি একটু এনার্জি লেভেল বাড়ানোর ট্রাই করি, সাপোজ আমাদের যেহেতু সময় আছে ক্লাসে, আমরা একটু এনার্জি লেভেল বাড়ানোর ট্রাই করি। এখানে ভোল্টেজ লেভেল, যেখানে আমরা আগে এডিট মোডে যাই, অথবা এডিট মোডে এখান থেকে যদি এডিট করা যায়, রেটিংটা আমরা 11 কেবি তে ছিল, এটা 11 কেবি তে না করে আমরা যদি এটা 33 কেবি করে ফেলি, দেন ট্রান্সফর্মার রেটিং আমাদের প্রাইমারিতে ছিল 11 কেবি, এটা আমরা করছি 33 কেবি। রেটিং এটা আমাদেরকে 11 কেবিতে করতে হবে। সার্কিট ব্রেকারের রেটিং, এটা তো এখন আর আগে যেই রেটিং এ ছিল সেটাতে রাখলে হবে না। কেভিএ রেটিং ছিল, আমাদের 12 কেবি এটা সিলেক্ট করতে হবে। আম্পিয়ার রেটিং আমরা 400 করে দিচ্ছি, যেহেতু এবার ভোল্টেজ যেহেতু আমাদের বেড়ে গেছে, কারেন্ট অবশ্যই কমিয়ে দিতে হবে। ব্রেকিং ক্যাপাসিটি এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন ছিল, কারণ যেহেতু আমরা রেটিংটা চেঞ্জ করেছি, এখন অনেক কিছু আমাদের চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা আপাতত কমপ্লিট এটা অ্যানালাইসিস করছি না। আচ্ছা এগুলো আমরা রেখে দিয়ে জাস্ট একটু আগে দেখি যে আমাদের ভ্যালুগুলো কত আসে। আর এটা যেহেতু আমাদের বাসবার এই 11 কেবিতে হয়ে গেছে, তো এই লোডগুলো আমাদেরকে 11 কেবিতে কনভার্ট করতে হবে। নেম প্লেট, আচ্ছা এখানে কি আছে, ল্যাম্প কিলো ভোল্ট ডিফারেন্স বাস, আচ্ছা এই আহ, আচ্ছা এগুলোর কেভি রেটিং, কিলো ভোল্ট রেটিং যেহেতু আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে আমরা এখানকার যে কারেন্ট রেটিং আছে এটা ইনক্রিজ করে দিই। সাপোজ আমরা এখান থেকে রেটিং 33 কেবি ছিল, এটা আমরা 11ই করে দিচ্ছি।
শর্ট সার্কিট 500 MV, ওকে। এটা আমরা 1 kVA করে দিচ্ছি। রেটিংটা একটু বাড়িয়ে নিলাম আমরা, আর এখানকার যে রেটিং পার্সন, এটা আমরা 1000 করে ফেলি। ওকে, আর এখান থেকে ট্রান্সফরমারের যে রেটিং সেটাও আমরা ইনক্রিজ করে দিব। জাস্ট ইম্পিডেন্স কেভি রেটিং যেখানে 500 কেভি ছিল, সেটা আমরা চেঞ্জ করে দিব হচ্ছে 1000 কেভি। এবার লোডগুলো আমাদেরকে ইনক্রিজ করতে হবে, তাহলে হচ্ছে এখান থেকে কারেন্ট ফ্লো হওয়ার পরিমাণটা বাড়বে। লোডের যে নেম প্লেট সেখানে 80 কেভিএ ছিল, তো এটা আমরা চেঞ্জ করে দিব হচ্ছে 200 কেভিএ। এটা 100 কেভিএ ছিল, এটা আমরা করে দিচ্ছি 300 কেভিএ। আচ্ছা, মোটর রেটিং এটা যেমন আছে সেরকম থাক। এবার হচ্ছে আমরা অ্যানালাইসিসটা একটু করে দেখি। আচ্ছা, রেটিং গুলো চেঞ্জ করার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের রেটিং চেঞ্জ হয়ে গেল। আমাদের বাস বারের রেটিংটা চেঞ্জ করতে হবে। এটা আমরা 11 কেভিতে সিলেক্ট করা হয়েছিল, এটা চেঞ্জ করা হয়নি, আমরা 0.4 কেভি করে দিচ্ছি। ওকে, এবার অ্যানালাইসিস করতে গিয়ে দেখি। ওকে, এবার দেখতে পাচ্ছি আমাদের 2500 কিলো আম্পিয়ার আর্ট ফ্লাশ কারেন্ট এখানে ক্রিয়েট হচ্ছে, আর আমাদের আর্ট ফ্লাশ বাউন্ডারি দেখা যাচ্ছে একটু বেড়ে গেছে। ফল্ট ক্লিয়ারিং টাইম যেমন ছিল তেমন আছে, বাট এনার্জি লেভেলটা দেখতে পাচ্ছি আমাদের ইনক্রিজ হয়েছে বি লেভেল, অর্থাৎ যেহেতু আমরা লোড বাড়িয়ে দিয়েছি, কারেন্ট এখান দিয়ে বেশি কারেন্ট ফ্লো হবে, তাই এনার্জি লেভেল একটু বেড়ে গেছে বি লেভেলে। তো এবার হচ্ছে যদি আমরা এখান থেকে জাস্ট আর্ট ফ্লাশ রেজাল্ট অ্যানালাইসিসে গিয়ে অ্যানালাইসিস করা ট্রাই করি, সাপোজ স্ট্যান্ডার্ড লেভেল, এটা আমরা প্রথমে হচ্ছে ডেঞ্জার বাস 1 না ওয়ার্নিং বাস 1, এটা যদি ভিউ একটু দেখা ট্রাই করি, কি জাস্ট ভিউটা কেমন আসছে, ওয়ার্নিং। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি ইনসিডেন্ট এনার্জি লেভেল এখানে 2 ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার আসছে। তো এটা কিন্তু আমাদের জাস্ট পিপি যেই অপশন হচ্ছে পিপি রিকোয়ার্ড হয় সেই অপশনের মধ্যে পড়ে গেছে। এখানে ওয়ার্কিং ডিস্টেন্স 46 সেন্টিমিটার আগে যেমন ছিল তেমনই আছে, বাট আর্ট ফ্লাশ বাউন্ডারি যেটা আমাদের 0.43 সামথিং মিটার ছিল, সেই আর্ট ফ্লাশ বাউন্ডারির এরিয়াটা কিন্তু এবার দেখতে পাচ্ছি বেড়ে গেছে। ওকে, বাট এটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি না। আমরা যদি অন্য ডিফারেন্ট টাইপের কিছু ডিফারেন্ট টাইপের লেভেল যদি ক্রিয়েট করতে চাই, এখানে ডিফারেন্ট অপশন আছে। আমরা যে কোনো একটু ডেঞ্জার অপশন ক্রিয়েট করি, সাপোজ এখানে ওয়ার্নিং না, আমরা হচ্ছে ডেঞ্জার বাস, এই অপশনটা যদি আমরা চুজ করে জাস্ট ওকে প্রেস করি, তাহলে এইরকম একটি জাস্ট লেভেল আমরা পেয়ে যাব। সেখানে দেখতে পাচ্ছি আরো বেশ ইনফরমেশন আছে। আমরা দেখতে পাচ্ছি আর্ট ফ্লাশ বাউন্ডারি যেমন দেওয়া আছে তেমনি দেওয়া আছে আমাদের ইনসিডেন্ট এনার্জি,
অর্থাৎ এক্সপ্লোশন ক্রিয়েট হলে কি পরিমাণ এনার্জি ইমিট হতে পারে, ওয়ার্কিং ডিসটেন্স দেওয়া আছে, শক হ্যাজার্ড এক্সপোজার দেওয়া আছে আমাদের, দেন শক হ্যাজার্ড কভার রিমুভড, ভোল্টেজ রেটিং এখানে 500 ভোল্ট এসি দেওয়া আছে। এখানে শক হ্যাজার্ড এক্সপোজার কিন্তু আমাদের 400 ভোল্ট এসি দেওয়া আছে, এটা কোনো সমস্যা নেই। সার্কিট ব্রেকার আর্ক ফ্লাশ ক্লিয়ারিং ডিভাইস কোনটা ইউজ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে সার্কিট ব্রেকার 3 দেওয়া আছে, এবং আমাদের লেভেলটা দেওয়া হচ্ছে বাস 10 এর জন্য। এখানে তারিখও দেওয়া আছে দেখতে পাচ্ছি, এখানে আরো বেশি ইনফরমেশন দেওয়া আছে। তো এটা আমরা চাইলে কিন্তু সেভ করতে পারি অথবা এক্সপোর্ট করতে পারি পিডিএফ আকারে। এখান থেকে যদি আমরা এই যে পিডিএফ আকারে যদি এক্সপোর্ট করে এটাকে সেভ করতে চাই, তাহলে আমরা যদি ডেস্কটপে সাপোজ এটাকে সেভ করি, সাপোজ এটাকে লেভেল টাইপ করে জাস্ট আমরা এটাকে সেভ করলাম। আচ্ছা, এক্সপোর্ট কমপ্লিট, দেন এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডেস্কটপে কিন্তু একটি লেভেল ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি লেভেল নামে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে, এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু জাস্ট সেই ডেঞ্চের লেভেলটা আমরা দেখতে পাবো, এবং এটা কিন্তু আমরা প্রিন্ট দিয়ে ওই বাসবারের উপর জাস্ট লেভেলটা লাগিয়ে দিতে পারবো। তো আশা করছি আমাদের আর্ট ফ্লাশ অ্যানালাইসিস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ই ট্যাবে কিভাবে জাস্ট অ্যানালাইসিস করতে হয় সেটা তো আমরা দেখলাম, একদম ইজি। আমাদের তেমন কিছু করতে হচ্ছে না, তেমন স্ট্যান্ডার্ড আমাদেরকে জানতে হচ্ছে না, কারণ ই ট্যাবই হচ্ছে সবকিছু ক্যালকুলেট করে সবকিছু আমাদেরকে রিকমেন্ড করে দিচ্ছে। জাস্ট পিপি কেমন হবে, কোন লেভেল ইউজ করতে বলা হচ্ছে, সেই সবকিছুই। তো আশা করছি আজকের ক্লাস আমরা কমপ্লিটলি বুঝতে পেরেছি, আর মাত্র 2টি ক্লাস বাকি আছে। সবাই আশা করি তো গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।